তোরির কথার জবাবে কি বলবো ভেবে পাচ্ছি না। এদিকে টেবিলের নিচ থেকে রিমি আমার পায়ে সমানে সুরসুরি দিয়ে যাচ্ছে। আমি রিমিকে কিছু বলতেও পারছি না। অন্যদিকে তরি তার প্রশ্নের জবাব পাওয়ার জন্য চাতক পাখির মতো আমার দিকে তাকিয়ে আছে। সবকিছু কেমন যেন অগোচর লাগছে। কোনো পরি যদি বলে আমাকে আপনার পছন্দ হয়েছে কিনা, তখন সত্যি কিছু বলার থাকে না। মূলত তরির বলা কথাটা আমার বলা উচিত ছিল, কিন্তু ভুলক্রমে তরি বলে ফেলেছে। আমি তরির কথার জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করলাম, আমাকে আপনার পছন্দ হয়েছে? জি, আপনাকে আমার অনেক আগে থেকে পছন্দ। আমি আপনাকে ভালো। তরি কথাটা বলতে গিয়ে থেমে গেল। আমি তাগাদা দিয়ে বললাম, থামলেন কেন, বলুন। বাদ দিন, আমাকে আপনার পছন্দ হয়েছে কিনা সেটা বলুন। অন্য একদিন বলবো। আজকেই বলুন। সে বসা রিমির দিকে তাকালাম। পেতনিটা আমার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। মনে হচ্ছে আমাকে কাঁচা চিবিয়ে খাবে। আমি নিশ্চিত, আমি যদি এখন তরিকে বলি তোমাকে আমার পছন্দ হয়েছে, বিয়ে করতে চাই, তাহলে রিমি এখানে হট্টগোল বাঁধিয়ে দিবে। তখন আরেক ঝামেলা। আমি বুদ্ধি খাটিয়ে বললাম, জায়গাটা সুবিধার না, আপনার সাথে কথা বলাতে একজনের খুব জ্বলছে, পরে বলবো। তরি সামান্য হাসলো, হয়তো বুঝতে পেরেছে আমিও তাকে পছন্দ করি। আমি রিমির দিকে তাকিয়ে আলতো করে চোখ টিপ মারলাম। রিমি এবার তেলে বেগুনে জ্বলে উঠল, দাঁত কটমট করে আমার দিকে তাকালো। আমি পাত্তা দিলাম না। হেসে হেসে তরির সাথে টুকটাক কথা বলতে লাগলাম এবং এক পর্যায়ে আমাদের মুখ থেকে কথার ফুলচুরি ঝরতে লাগলো। কথা যেন শেষই হচ্ছে না। এদিকে তরির সাথে কথা বলার সময় রিমি খালি ডিস্টার্ব করছে, কখনো পায়ে শুষড়ি দিচ্ছে, আবার কখনো হাতে চিমটি কাটছে। শান্তি মতো কথাও বলতে পারছি না। পেতনিটার জন্য ইচ্ছে করছে রিমির গালে কষে একটা চড় লাগাই, কিন্তু এমন পরিস্থিতিতে মারতেও পারবো না। আমি দাঁতে দাঁত চেপে রিমির সব অত্যাচার সহ্য করতে লাগলাম। তরির সাথে গল্প করতে করতে কখন যে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে খেয়ালই করিনি। সময় যেন চোখের পলকে কেটে গেল। আমার রাতে খাবার খেয়ে রেস্টুরেন্ট থেকে বের হলাম। এরই মাঝে রিমি কোনো কথাই বলেনি, একদম চুপচাপ ছিল। রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমরা রাস্তার পাশে দাঁড়ালাম। তরি আমার কাছাকাছি এসে আলতো করে আমার হাতটা ধরল। আমি হকচকিয়ে তরির দিকে তাকালাম। তরির মুখে লজ্জার আভা ফুটে উঠেছে। অনেক দ্বিধাদ্বন্দ্বের মাঝে আছে সে। আমার ডান পাশে থাকা রিমি অন্যদিকে তাকিয়ে কি যেন ভাবছে আর বিড়বিড় করছে। আমার আর তরির দিকে তার খুব একটা খেয়াল নেই। এদিকে তরি আমার হাত ধীরে ধীরে শক্ত করে চেপে ধরল। আমার বেশ ভালো লাগছে। কিছুক্ষণ পর তরি মন খারাপ করে বলল, অনেক রাত হয়ে গেছে শাহিন, আমাকে এখন বাড়ি যেতে হবে। আব্বু আম্মু চিন্তা করবে। আমি আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো? থাক, লাগবে না, আমি একাই যেতে পারবো। আপনি শুধু একটা রিক্সা ডেকে দিন। আমি তরির জন্য একটা রিক্সা ডেকে আনলাম। তরি সামান্য হেসে বলল, আজ আসি তাহলে। ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার দেখা হবে। সাবধানে যাবেন, আর বাড়ি পৌঁছে আমাকে ফোন দিয়েন। তরি মাথা নাড়িয়ে নিমির দিকে তাকালো, হাসি মুখে বলল, রিমি, শাহিনের সাথে একদিন আমাদের বাড়িতে এসো, জমিয়ে আড্ডা দেওয়া যাবে। রিমি কিছু বলল না। তরিকে এক নজর দেখে মুখ ঘুরিয়ে নিল। তরিও আর কিছু না বলে চলে যেতে লাগলো, কিন্তু দু কদম এগিয়ে আমার দিকে ফিরে তাকালো। তারপর দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি ভ্যাবাচাকা খেয়ে গেলাম। তরি আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে উত্তেজিত গলায় বলতে লাগলো, আমি আপনাকে খুব ভালোবাসি শাহিন, বিয়ে করবেন আমাকে? কথা দিচ্ছি আপনাকে কোনো দিন কষ্ট দিব না, খুব খুব সুখে রাখবো। আমার পুরো শরীর শীতল হয়ে গেল। মনে হচ্ছে আমি হাওয়ায় ভাসছি। আমি কিছু বলার আগেই তরি আমার গলায় গভীর কিস করলো। তরি কিস করার সাথে সাথে মনে হলো আমি 1000 ভোল্টের শক খেয়েছি। আমার সারা শরীর অজানা এক শিহরণ বয়ে গেল। আমি জড় পদার্থের মতো অনড় দাঁড়িয়ে রইলাম, কিছু বলার বা করার শক্তি পাচ্ছি না। তরি আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। এবার আমিও আর থাকতে না পেরে তরিকে আলতো করে জড়িয়ে ধরলাম। তরির নরম শরীরের মাদকতা ক্রমশই আমাকে তার কাছে টানছে। তরি আমাকে দ্বিতীয়তম কিস করতে যাবে, তখনই রিমি গগন বিদায়ে চিৎকার দিয়ে বলল, রাস্তার মাঝে কি শুরু করেছিস তোরা? লজ্জা করে না তোদের? রিমির কথা শুনে তরি তাড়াহুড়ো করে আমাকে ছেড়ে দিয়ে 2 কদম পিছে সরে গেল। আমার দিকে চেয়ে আমতা আমতা করে বলল, আই এম সরি শাহিন, আসলে আমার কি যে হয়েছে নিজেও জানি না, ঝোঁকের বসে এমনটা করে ফেলেছি। ইটস ওকে, তবে আমার খুব ভালো লেগেছে। তরি লজ্জা মাখা হাসি দিল, তারপর রিক্সায় চেপে চলে গেল। আমি তরির চলে যাওয়ার পানে এক দৃষ্টিতে চেয়ে রইলাম। ঘোর কাটলো রিমির কথায়। দেখেছিস কি নির্লজ্জ মেয়ে, রাস্তার মাঝে কেমন করে জড়িয়ে ধরেছিল। ছি, ফালতু মেয়ে একটা। আমি রিমির দিকে তাকালাম। সে কোমরে হাত দিয়ে তীক্ষ্ণ চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি রিমির কাছে এগিয়ে গেলাম। রাস্তার পাশে থাকা সোডিয়ামের লাইটের আলোতে স্পষ্ট দেখতে পাচ্ছি
রিমি অনেক রেগে আছে, শুধু রেগে আছে বললে ভুল হবে, একেবারে ভয়ঙ্করভাবে রেগে আছে। চোখ দিয়ে মনে হচ্ছে আগুনের ফুলকি বের হচ্ছে। রিমির এমন রূপ আমি আগেও অনেকবার দেখেছি, তাই ভয় না পেয়ে স্বাভাবিক গলায় বললাম, তোরই আমাকে জড়িয়ে ধরাতে তোর এত সমস্যা কিসের? আমাকে জড়িয়ে ধরেছে, তাই যা বলার আমি বলবো। তোর মতো লুচ্চা আর কি বলবে, তুই তো এগুলোই চাস। হ্যাঁ, এসবই তো চাই। তোরই আমাকে জড়িয়ে ধরাতে আমি ভীষণ খুশি হয়েছি, মনে মনে আমি এটাই চাচ্ছিলাম। লুচ্চা একটা। কথাটা বলে রিমি ফুটপাথ থেকে একটা বেঞ্চের উপরে গিয়ে বসলো। আমি কিছুক্ষণ জিম মেরে দাঁড়িয়ে থেকে রিমির পাশে গিয়ে বসলাম। রিমি অন্যদিকে মুখ ঘুরিয়ে বিড়বিড় করে আমাকে গালি দিচ্ছে। বাপরে, মনে হচ্ছে এখনও রাগ কমেনি। কিন্তু রিমি আমার উপরে কেন রাগ করেছে সেটাই বুঝতে পারছি না। আমি রিমির কোমরে গুঁতো দিয়ে বললাম, বাড়ি যাবি না? রিমি আমার কথার কোনো জবাব না দিয়ে ওর ফোনটা আমার দিকে বাড়িয়ে দিল। শান্ত গলায় বলল, আব্বুকে ফোন করে বল তোরিকে তোর পছন্দ হয়নি, বিয়ে ক্যান্সেল করে দিতে। আমি রিমির দিকে ভ্রু কুচকে তাকালাম। কিছু সময় তাকিয়ে থেকে ঝাড়ি মেরে বললাম, পাগল হয়ে গেছিস তুই? এসব কেন বলবো? কারণ তোরিকে তোর পছন্দ হয়নি সেজন্য। আমি একবারও বলেছি সে কথা, এত বেশি বুঝিস কেন? মানে কি? মানে হলো তরিকে আমার খুব পছন্দ হয়েছে, তাকে বিয়ে করতে আমার কোনো অসুবিধা নেই। রিমি চোখ বড় বড় করে আমার দিকে তাকালো, তারপর ধমক দিয়ে বলল, চোখ ঠিক আছে তোর? তোরি কি তোর পছন্দ হলো কিভাবে? কেন অপছন্দ হওয়ার কি আছে? তরি দেখতে সুন্দর, স্মার্ট, রূপবতী, ভালো মেয়ে, এসব কারণ কি যথেষ্ট নয় তরিকে পছন্দ হওয়ার জন্য? তুই কিন্তু কথার বরখেলাপ করছিস। তুই বলেছিলি তোরিকে দেখার পর বিয়ে ক্যান্সেল করে দিবি। হ্যাঁ বলেছিলাম, কিন্তু এখন সেটা ফিরিয়ে নিচ্ছি। তরির মতো ভালো মেয়ে আর পাবো না রে, তাই তরিকে হাতছাড়া করতে চাই না। গাধা, তোরই মেয়েটা একদম ফালতু মেয়ে, ক্যারেক্টার ঠিক নেই, নির্লজ্জের মতো ছেলেদের গায়ে ঢলে পড়ে। আর চামড়া সাদা হলেই সুন্দর হয় না, বুঝলি? রিমির কথা শুনে প্রচণ্ড রাগ উঠল। আমি কোনো মতে নিজেকে সামনে বললাম, চামড়া সাদা হলে কেউ সুন্দর হয় না এটা মানলাম, কিন্তু তাই বলে তরি অসুন্দর এটা মানতে পারছি না। আমার চোখে তরি হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে, তার রূপে আমি মুগ্ধ। কুত্তা, তুই চোখের চিকিৎসা করা, এই বয়সে কানা হয়ে গেছিস তুই। আরে তোরই মুখে এতগুলো আটা ময়দা মেখে এসেছিল, তাই হয়তো একটু সুন্দর দেখাচ্ছিল, না হলে ওটা একটা সাদা বক, সাদা রঙের বিদেশি পেতনি। তুই মনে হয় খুব সুন্দর, আয়নায় নিজের চেহারা দেখেছিস কখনো? নিজে সারা দিন আটা ময়দা মেখে বসে থাকে, আবার অন্যকে বলে তরিকে পছন্দ করেছে বলে তোর এত জ্বলছে কেন? ওহ বুঝেছি, তোরই সুন্দর দেখে তোর হিংসা হচ্ছে তাই না? একদম ফালতু কথা বলবি না শাহিন। তোরিকে হিংসা করব কেন? আমি কি তোরির থেকে কম সুন্দর নাকি? চুপ, একদম চুপ, একটা কথাও বলবি না। অনেক হয়েছে, একটা কথা মাথায় ঢুকিয়ে নে, আমি তরিকেই বিয়ে করব। সে দেখতে সাদা বক হোক কিংবা বিদেশি পেতনি, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আশা করি তুই আমাদের মাঝে আসবি না, নয়তো পরিণাম ভালো হবে না, বলে দিলাম। আমার কথা শুনে রিমি চলো চলো চোখে আমার পানে তাকালো, কিছু বলতে গিয়েও বলল না। অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল, মনে মনে বলতে লাগলো, তোর সাথে তোর বিয়ে আমি কিছুতেই হতে দিব না, মরে গেলেও না, তুই শুধু আমার আর আমারই থাকবি। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, অনেক রাত হয়ে গেছে, বাড়ি চল। রিমি আমার দিকে চোখ পাকিয়ে তাকালো, তেজ দেখিয়ে বলল, যাব না আমি, তুই আমার সামনে থেকে দূর হ। ওকে, তোর ইচ্ছে, এখানে বসে বসে মশার কামড় খা। আর শোন, পাশের গুলিটায় সপ্তাহখানেক আগে একটা গলাকাটা লাশ পাওয়া গিয়েছিল, দেখিস সেই লাশের ভূত তোর সাথে যেন গল্প করতে না আসে। কথাটা বলে আমি চলে আসতে লাগলাম। মিনিট দুয়েক পরে পিছনে তাকিয়ে দেখি রিমি দৌড়ে আমার পিছে পিছে আসছে। আমি সামান্য হেসে রাস্তার পাশে দাঁড়ানো একটা রিকশায় চড়ে বসলাম। রিমিও রিকশায় উঠল, কিন্তু আমার থেকে দূরে চেপে বসেছে। মূলত রিকশায় বসলে রিমি আমার গায়ের সাথে লেপ্টে থাকে, কিন্তু এই প্রথম তার ব্যতিক্রম হলো। হয়তো তখনকার কথাগুলোর জন্য এখনও রেগে আছে, থাকুক রেগে, আমার কি, আমি অত রাগ ভাঙাতে পারবো না। বাড়ি আসার পথে রিমির সাথে কোনো কথা হলো না। পুরো রাস্তা চুপ করে কি যেন ভাবছিল, চেহারায় চিন্তার ছাপ ছিল। আমি সেসবে পাত্তা না দিয়ে রিমি যা ইচ্ছে করুক, শুধু আমার বিয়েতে ঝামেলা না করলেই হলো। বাড়ি ফিরে প্রথমেই মায়ের সাথে দেখা। বাবা মনে হয় অফিস থেকে ফিরেনি, আজকাল তার কাজের ব্যস্ততা প্রচুর বেড়ে গেছে। আমাকে দেখে মা আগ্রহ নিয়ে বলল, কি রে, তোরিকে কেমন দেখলি? কি বলবো মা, তোরই সাক্ষাৎ পড়ি, তোমার বৌমা এত সুন্দর হবে ভাবতে পারিনি। আমার কথা শুনে মায়ের মুখে হাসি ফুটলো, হাসি মুখে বলল, তোরিকে আমাদের বাড়ি নিয়ে আসতে পারলি না? ওকে একটু দেখতাম। রাত হয়ে গেছে তাই আনলাম না,
অন্য একদিন নিয়ে আসবো। তাছাড়া আর কিছুদিন পর তো তোরিকে এই বাড়িতেই পার্মানেন্ট থাকতে হবে, তখন যত খুশি দেখো। কথাটা বলে আমি ঘরে চলে আসলাম। এদিকে শাহিনের মা রিমির কাছে গেল। রিমি মনমরা হয়ে সোফায় বসে আছে, গোলগাল মুখটা এতটুকুন হয়ে আছে। শাহিনের মা রিমির পাশে বসে শান্ত গলায় বলল, রিমি মামনি, তরিকে তোর কেমন লেগেছে? মেয়ে ভালো তো? শাহিনের সাথে মানাবে কি? কচু মানাবে। ওই মেয়ের সাথে শাহিনের বিয়ে দিলে শাহিনের জীবন নষ্ট হয়ে যাবে। কেন, কোনো সমস্যা আছে? তোরই চরিত্রের সমস্যা আছে। ওকে আমার মোটেও সুবিধার মনে হয় না। ওর রূপের জাদুতে শাহিনকে বশীকরণ করেছে। এখনো সময় আছে, বিয়েটা বন্ধ করে দাও, না হলে পস্তাতে হবে। কথাটা বলেই রিমি হনহন করে চলে গেল। শাহিনের মা রিমির চলে যাওয়ার পানে হাঁ করে তাকিয়ে রইলেন। তার মাথায় কিচ্ছু ঢুকলো না। মাঝরাতে তরির ফোনে ঘুম ভেঙে গেল। আমি ফোন নিয়ে সাদে কথা বলার জন্য গেলাম। তরির সাথে অনেকক্ষণ কথা বললাম। তখন রাত প্রায় 3টা বাজে। আমি ছাদ থেকে নেমে ঘরে ঢুকতে যাব, হঠাৎই রিমির ঘরের দিকে চোখ পড়ল। রিমির ঘরের দরজা খোলা এবং লাইট জ্বলছে। কি ব্যাপার, রিমি এখনো ঘুমায়নি নাকি? এত রাত অব্দি জেগে কি করছে? আমি কৌতূহল বশত রিমির ঘরের কাছে গেলাম। দরজাটা একটু ফাঁক করে ঘরের উকি মেরে দেখে রিমি ফোনে কি যেন দেখছে আর কান্না করছে। আমি অবাক হলাম, রিমি কাঁদছে কেন? কি হয়েছে তার? আমার মন ব্যাকুল হয়ে উঠল। আমি দরজা ঠেলে হুড়মুড় করে ঘরে ঢুকলাম। রিমি আমাকে দেখে চমকে উঠল, হয়তো আমাকে এখানে আশা করেনি। রিমি চটপট করে চোখের পানি মুছে নিল এবং ফোনটা বালিশের নিচে লুকিয়ে ফেলল। তারপর নিজের উস্কো খুস্কো চুলগুলো ঠিক করে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। আমি রিমির দিকে তাকালাম। কান্নাকাটি করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। চোখের পানিতে কাজল লেপটে গিয়ে পেত্নির মতো দেখাচ্ছে। না জানে কতক্ষণ ধরে কাঁদছে মেয়েটা। আমি কিছুক্ষণ রিমির দিকে তাকিয়ে থেকে তার পাশে গিয়ে বসলাম। রিমি একটু নড়াচড়া করে দূরে সরে গেল। কান্না করছিলে কেন? তোকে বলতে হবে, কে তুই? রিমি গম্ভীর গলায় সোজা সাপটা উত্তর দিল। বুঝতে পারলাম রিমি এখনো আমার উপরে রেগে গেছে। এই মেয়েটার রাগকে কি করব ভেবে পাই না। সামান্য বিষয় নিয়ে রেগে বম হয়ে থাকবে। আমি রিমির কাছে চেপে বসে ওর হাত ধরলাম। রিমি হাত ছাড়ানোর চেষ্টা করলো না, চুপচাপ বসে রইল। আমি দুষ্টু হাসি দিয়ে বললাম, বয়ফ্রেন্ড ছ্যাঁকা দিয়েছে? রিমি আমার দিকে চোখ বড় বড় করে তাকালো। দেখে মনে হচ্ছে চোখ দুটো অক্ষিকটর থেকে বেরিয়ে আসবে। কড়া গলায় রিমি জবাব দিল, পায়ের জুতা জড়া দেখেছিস? আলতু ফালতু কথাবার্তা বললে জুতা পিটা করে সোজা করে দিব। এখনো রেগে আছিস আমার উপর? সেটাই কি স্বাভাবিক নয়? সরি রে, তখন রাগের মাথায় ওসব বলে ফেলেছি। প্লিজ কিছু মনে করিস না। রিমি কিছু না বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। আমি রিমির হাত দুটো আরো শক্ত করে চেপে ধরে বললাম, প্লিজ বল, কান্না করছিলে কেন? বলবো না। আমাকে বিরক্ত করিস না তো। আমি তো পেতনি, আমার কাছে এসেছিস কেন? আরে আমি সরি বললাম তো। থাক, আর আদিক্ষেতা দেখাতে হবে না। তোর হবু বউ তোরই কাছে যা, আমার কাছে কি? এখানে আবার তরিকে টানছিস কেন? মাঝরাতে ঝগড়া করার ইচ্ছে আছে নাকি? আমি শুধু ঝগড়াই করি। আমি তো খারাপ মেয়ে, তাই আমার কথা কারো সহ্য হয় না। আমাকে কেউ ভালোবাসে না। তোরা সবাই স্বার্থপর। কথাটা বলে রিমি ফ্যাস ফ্যাস করে কাঁদতে লাগলো। আমি ধমক দিয়ে বললাম, এ খবরদার, আমার সামনে কাঁদবি না। তুই ভালো করে জানিস আমি তোর কান্না সহ্য করতে পারি না। রিমি এবার কান্নার গতি আরো বাড়িয়ে দিল। আচমকা আমাকে জড়িয়ে ধরে হু হু করে কাঁদতে লাগলো। আমি এতক্ষণ বুঝতে পারলাম রিমি কেন কাঁদছে, তাই ওকে আটকালাম না। কাঁদুক কিছুক্ষণ, কাঁদলে মনের মধ্যে জমা থাকা কষ্টের ভার কিছুটা কমবে। আমি রিমির মাথায় হাত বুলাতে লাগলাম। রিমি আমার বুকে মাথা গুজিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কিছুক্ষণ আমাকে জড়িয়ে ধরে কাঁদার পর রিমি একটু শান্ত হলো। ভাঙা গলায় বলল, বাবা মার কথা খুব মনে পড়ছে। তারা কেন আমায় ছেড়ে চলে গেল? একটা বারও আমার কথা ভাবলো না। ভাবলো না তাদের ছাড়া আমি একা কিভাবে বাঁচবো? আচ্ছা, আমি কি খুব খারাপ? ধ্যাত, কে বলেছে তুই খারাপ? তোর মতো লক্ষ্মী আর ভালো মেয়ে পৃথিবীতে একটাও নেই। তাহলে বাবা মা আমাকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে কেন? আমি রিমির চোখের পানি মুছে সান্ত্বনা দিয়ে বললাম, আল্লাহ তাআলা হয়তো এমনটাই চেয়েছিল। তিনি যা করেন আমাদের ভালোর জন্যই করেন, বুঝলি? আমি এসব বুঝি না রে। মাঝে মাঝে মনে হয় নিজেকে শেষ করে দেই। কানের নিচে ঠাস করে চড় লাগাবো এসব আজে বাজে কথা বললে। আমি কি মরে গেছি নাকি? আমার তো কেউ নেই। তোরা নামে মাত্রই আমার আপনজন। আসলে তোরা কেউই আমাকে ভালোবাসিস না। আমাকে তোদের পরিবারের বোঝা ভাবিস।
এই বাড়ি থেকে বিদায় করতে পারলেই তোরা বেঁচে যাবি। এবার কিন্তু সত্যি সত্যি মায়ের খাবি। রিমি, এসব কথা তোকে কে বলেছে? কারোর বলার দরকার নেই, আমি সব জানি। কচু, জানিস আমরা সবাই তোকে অনেক ভালোবাসি। তুই যেমন আমাদের সবার ভালো চাস, তেমনি আমরাও তোর ভালো চাই। তাহলে আমাকে একবার ভালোবাসি বল। কেন, কি মনে হয় আমি তোকে ভালোবাসি না? না, তুই বললে আমি বিশ্বাস করব। আমি তোর মুখ থেকে সরাসরি শুনতে চাই। আচ্ছা, আমি তোকে ভালোবাসি। সত্যি? কিন্তু সেটা বোন হিসেবে, তুই আবার অন্য কিছু ভাবিস না। রিমির হাসি মুখটা ফ্যাকাশে হয়ে গেল। হাস্যোজ্জ্বল মুখে কালো মেঘে এসে ভর করলো। মনে হচ্ছে এক্ষুনি কাল বৈশাখী ঝড় উঠবে। আমার ধারণাটাই ঠিক হলো। রিমি চিৎকার দিয়ে তীক্ষ্ণ গলায় বলল, বারবার এত বোন বোন করিস কেন রে? এই বোনের চ্যাপ্টার বাদ দিয়ে ফিল্মি স্টাইলে আই লাভ ইউ বল। তুই আমার গার্লফ্রেন্ড নাকি যে তোকে ফিল্ম স্টাইলে আই লাভ ইউ বলবো? গার্লফ্রেন্ড না হলে কি আই লাভ ইউ বলা যাবে না? একদম না। এই জন্যই তো বলি, তোরা কেউ আমাকে ভালোবাসিস না। ভালোবাসলে অন্তত জড়িয়ে ধরে একবার আই লাভ ইউ বলতি। পোড়া কপাল আমার, আমি মরে গেলেই সবার ভালো হবে। রিমির কথা শুনে আমারও মনটা খারাপ হয়ে গেল। পেতনিটা বারবার মরা কথা বলছে কেন? রিমি কি বোঝে না আমি তাকে কতটা ভালোবাসি? আমি রিমিকে আলতো করে জড়িয়ে ধরে বললাম, ঠিক আছে, আমি তোকে ভালোবাসি, আই লাভ ইউ। এর বেশি আর কিছু বলতে পারবো না। ওসব ফিল্ম স্টাইলে আই লাভ ইউ বলতে পারি না আমি। রিমি সামান্য হাসলো, তারপর আমার বুকে মাথা গুজে শক্ত করে আমাকে জড়িয়ে ধরলো। মিষ্টি গলায় বলল, আই লাভ ইউ টু। আমিও তোকে ভালোবাসি, খুব ভালোবাসি। যত সময় যাচ্ছে রিমি তত শক্ত করে আমাকে জড়িয়ে ধরছে। মনে হচ্ছে আমার শরীরের সাথে মিশে যেতে চাইছে রিমি। আমার কেমন জানি লাগছে, অস্বস্তি হচ্ছে খুব, দম বন্ধ হয়ে আসছে। আমি আর থাকতে না পেরে রিমিকে বললাম, রিমি ছাড় আমাকে, তোর বয়ফ্রেন্ডকে এভাবে জড়িয়ে ধরিস। রিমি আমাকে ছেড়ে দিয়ে একটু দূরে সরে বসলো। এখন রিমি একটু স্বাভাবিক হয়েছে, কান্না করছে না। আমি রিমির এলোমেলো লম্বা চুলগুলো ঠিক করে দিলাম, সারা মুখে লেপ্টে থাকা কাজল মুছে দিলাম। এখন রিমির দিকে একটু তাকানো যাচ্ছে। একটু আগে একদম ভূতের মতো লাগছিল। আমি রিমির হাত ধরে শান্ত গলায় বললাম, আর কখনো কাঁদবি না, ঠিক আছে? তুই কাঁদলে আমার খুব কষ্ট হয়। মামা মামি নেই তো কি হয়েছে, আমরা তো আছি। অন্য কারোর থাকার দরকার নেই, তুই আমার পাশে থাকলেই যথেষ্ট। আমার আর কাউকে লাগবে না। আমি সব সময় তোর পাশে আছি এবং থাকবো। খুশি এবার? খুব খুশি। ভালো। আর হ্যাঁ, তখন কান্না করতে করতে ফোনে কি দেখছিলি? রিমি চোখ মুখ কুচকে আমার দিকে তাকালো, চোখ দুটো সরু করে ধমক দিয়ে বলল, তোকে বলতে হবে কেন? তুই নিজের চরকে তেল দে, যা তোর সাথে গিয়ে পীড়িত কর। বল না প্লিজ। আমার ভালোবাসার মানুষটাকে দেখছিলাম, তাকে একদিন না দেখলে আমার ঘুম আসে না। বাহ, তাহলে তো আমাকেও দেখতে হয়, দেখি তোর ভালোবাসার মানুষটা কেমন। কথাটা বলে ঝড়ের বেগে বালিশের নিচ থেকে রিমির ফোনটা বের করলাম। রিমির ফোন নেওয়াতে রিমি লাফিয়ে উঠল, চিৎকার দিয়ে বলল, এই খবরদার আমার ফোনে হাত দিবি না। ভালোই ভালোই আমার ফোনটা দিয়ে দে। রিমি ফোনটা নেওয়ার জন্য আমার সাথে ধস্তাধস্তি শুরু করে দিল। আমিও নাচর বান্দা, কিছুতেও ফোন দিব না। আজ রিমির বয়ফ্রেন্ডকে দেখে ছাড়বো। আমি জোর গলায় বললাম, আগে দুলাভাইকে দেখবো, তারপর ফোন নিব। কিসের দুলা ভাই, তুই ফোন দে। আমি রিমির কথায় কান না দিয়ে ফোনের লক খুললাম। লক খুলতেই যা দেখলাম তাতে আমার চোখ সানা বড়া হয়ে গেল। আমি হাঁ করে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। আমি একবার রিমির দিকে তাকাচ্ছি, আবার একবার ফোনের দিকে তাকাচ্ছি। ফোনের স্ক্রিনে আমার ছবিটা জলজল করে ভাসছে। আমি খুব একটা পাত্তা দিলাম না। রিমির ফোনে আমার ছবি থাকা স্বাভাবিক, আমার ফোনেও রিমির অনেকগুলো ছবি আছে। আমি রিমির ফোনের গ্যালারিতে গিয়ে ওর বয়ফ্রেন্ডের ছবি খুঁজতে লাগলাম, কিন্তু গ্যালারিতে গিয়ে আমি আরও এক ধাপ অবাক হলাম। রিমির ফোনে কম করে হলেও 1000-2 ছবি আছে, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে সবগুলো ছবি আমার ছবি বাদে পরিবারের কারো ছবি রিমির ফোনে নেই। রিমি এসব ছবি কখন তুলেছে আল্লাহ জানে, তবে ছবিগুলো দেখে যা বুঝলাম বেশিরভাগ ছবি আমি যখন ঘুমিয়েছিলাম তখন তুলেছে। রিমির এসব পাগলামি দেখে কি বলবো বুঝতে পারছি না। আমি এক প্রকার রেগেই বললাম, আমার এতগুলো ছবি তুলেছিস কেন? রিমি স্বাভাবিকভাবে উত্তর দিল, তোর এই বাদর মার্কার চেহারা দেখলে আমার মন আপনা আপনি ভালো হয়ে যায়। যখন মন খারাপ থাকে তখন তোর ছবি দেখি, সেই জন্যই তোর ছবিগুলো তুলেছি। রিমির কথায় প্রচণ্ড রাগ উঠল। আমি রিমির চুলের মুঠি টেনে বললাম, আমি বান্দর হলে তোরির মতো সুন্দরী মেয়ের জীবনেও আমাকে পছন্দ করতো না। আমি স্মার্ট এবং হ্যান্ডসাম বলেই তোরি আমাকে পছন্দ করেছে। রিমি আমার থেকে নিজেকে সারিয়ে দুষ্টু হাসি দিয়ে বলল,
তুই হ্যান্ডসাম, তোরই কানা বলেই তোর মতো বান্দরকে পছন্দ করেছে, নয়তো কোনো মেয়ে তোর দিকে ফিরেও তাকাতো না। রিমি ভালো হচ্ছে না কিন্তু। রিমি মুখ ভ্যাটকানো, আমি বিরক্ত লাগলো খুব। মেয়েদের এই মুখ ভ্যাটকানো অভ্যাসটা আমার বড্ড খারাপ লাগে। আমি রিমির দিকে ফোনটা ছুঁড়ে মেরে বললাম, তোর বয়ফ্রেন্ডের ছবি কই? ফোনে পেলাম না তো। আমার বয়ফ্রেন্ডের কোনো ছবি আমার ফোনে নেই। কেমন মেয়ে তুই? সাধারণত মেয়েদের ফোনে তাদের বয়ফ্রেন্ডের ছবি থাকবেই, আর তোর ফোনে নেই? রিমি আঙুল দিয়ে নাক ঘষে ভাব নিয়ে বলল, না নেই, আসলে তোকে আমার বয়ফ্রেন্ডকে দেখাতে চাই না। আমার বয়ফ্রেন্ড দেখতে রাজকুমারের মতো, তুই দেখলে জ্বলে পুড়ে মরে যাবি। পাগল নাকি? তোর বয়ফ্রেন্ডকে দেখে আমি জ্বলে পুড়ে মরবো কেন? আমি জাস্ট দেখতাম তোর বয়ফ্রেন্ড কেমন, এর বেশি কিছু না। আর শোন, বয়ফ্রেন্ডকে নিয়ে লাফালাফি একটু কম কর, নয়তো দেখিস তোর মতো পেতনিকে ছেড়ে অন্য কাউকে নিয়ে পালিয়ে গেছে। আমার বয়ফ্রেন্ড তোর মতো লুচ্চা না, আমাকে খুব ভালোবাসে। তাহলে তো ভালোই, কিন্তু তারপরেও একটু নজরে রাখিস। আর হ্যাঁ, তোর ফোন থেকে আমার ছবিগুলো ডিলিট করে দিস। কেন ডিলিট করব কেন? তোর বয়ফ্রেন্ড আমার এতগুলো ছবি দেখলে সন্দেহ করতে পারে। সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। আমার ফোনে কার ছবি রাখবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। ওকে, তোর ইচ্ছে। কথাটা বলে আমি চলে আসতে যাব, হঠাৎ রিমি আমার হাত টেনে ধরলো। কোথায় যাচ্ছিস? ঘরে খুব ঘুম ধরেছে। রিমি আমাকে টেনে তার সামনে নিয়ে আসলো, আদুরে গলায় বলল, থাক না, আর একটু গল্প করি। আচ্ছা চল ছাদে যাই। এত রাতে সাদে গিয়ে কি করব? গল্প করব, আমার মনটাও একটু ভালো হবে। ধুর, এখন গল্প করার মুড নেই। খুব ক্লান্ত আমি, প্রচণ্ড ঘুম ধরেছে। এতক্ষণ তোর ভাবির সাথে কথা বললাম। আরে চল তো। রিমি আমার কথার উপেক্ষা করে জোর করে আমাকে সাদে নিয়ে গেল। আমিও বাধ্য হয়ে গেলাম। রিমি যেটা বলবে সেটাই করবে, ওর জেদের সাথে কেউ পারবে না। সাদে গিয়ে আমি আর রিমি সাদের ঠিক মাঝ বরাবর বসলাম। বাম পাশে সাদের রেলিং ঘষে অনেকগুলো ফুলের গাছ লাগানো। রিমি এসব ফুলের গাছ লাগিয়েছে। যদিও আমি ফুল তেমন একটা পছন্দ করি না, কিন্তু আজ ফুলের গাছগুলো আর সদ্য ফোটা ফুলগুলোকে বেশ আকর্ষণীয় লাগছে। দূর আকাশ থেকে চাঁদ মামা মৃদু আলো ছড়াচ্ছে। সবকিছু আবছাভাবে বোঝা যাচ্ছে। দূর থেকে ঝিঝি পোকা আর কুকুরের হালকা ডাক শোনা যাচ্ছে। সেই সাথে যুক্ত হয়েছে বাতাস, বেশ জোরেই বাতাস বইছে। ডান পাশে থাকা দোলনাটা বাতাসের সাথে তাল মিলিয়ে মৃদুভাবে দুলছে আর ক্যার ক্যার করে বিশ্রী শব্দ করছে। অন্য কোনো সময় হলে পরিবেশটা অনেক উপভোগ করতাম, বিশেষ করে তোরই যদি পাশে থাকতো, কিন্তু আজ এত সুন্দর পরিবেশটাকেও বিরক্ত লাগছে। আমি লম্বা হাই তুলে বললাম, সাদে এসে কি লাভটা হলো শুনি? রিমি আমার পেটে গুঁতো দিয়ে বলল, কত সুন্দর পরিবেশ, তোর ভালো লাগছে না? না, বিরক্ত লাগছে। কেন? আমার খুব ঘুম ধরেছে, আমি ঘরে যাব। ঘরে গেলে তোর ঠ্যাং ভেঙে দিব। এখানে থেকে কোন বাল করব শুনি? আমার সাথে গল্প কর, নয়তো চুপচাপ বসে থাক। রিমির কথা মতো আমি বসে বসে ঝিমোতে লাগলাম। রিমি আমার কাঁধে মাথা রেখে গুনগুন করে রোমান্টিক গান গাইছে। অন্য সময় হলে আমিও রিমির গানের সাথে সুর মিলাতাম, কিন্তু আজ বিরক্তির চরম সীমায় পৌঁছে গেছি আমি। কিছুক্ষণ পর রিমি আমার হাতে চিমটে কাটলো। আমি বিরক্ত হয়ে চোখ টেনে রিমির দিকে তাকালাম। কি হয়েছে? খুব ঘুম ধরেছে। এতক্ষণ ধরে কি আমি উগান্ডার ভাষায় কথা বললাম? সে কখন ধরে বলছি আমার ঘুম পেয়েছে। ওকে, তুই আমার কোলে মাথা রেখে ঘুমা, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আমি অবাক হয়ে রিমির দিকে তাকালাম। সে শান্ত চোখে আমার পানে চেয়ে আছে। আমি চোখ গরম করে বললাম, তুই কি আমার গার্লফ্রেন্ড নাকি যে তোর কোলে মাথা রেখে ঘুমাবো? কেন, গার্লফ্রেন্ড না হলে কি কোলে মাথা রেখে ঘুমানো যাবে না? নাকি আমাকে নিয়ে তোর কোনো কুমতলব আছে? হোয়াট? মাথা খারাপ তোর? কি বলিস এসব? ঠিকই বলছি, না হলে আমার কোলে মাথা রাখতে সমস্যা কিসের? আচ্ছা, আমাকে নিয়ে তুই অন্য কিছু ফিল করিস না তো? লাগাবো কানের নিচে চড়। তোর জন্য আমার চুল পরিমাণ ফিলিংসও নেই। আমি আগেও বলেছি, এখনো বলছি, এসব উল্টাপাল্টা কথা আমার সামনে বলবি না। আমি এইসব দুষ্টুমি পছন্দ করি না। আমার কথা শুনে রিমির মুখটা চুপসে গেল। আবছা চাঁদের আলোয় আমি তা স্পষ্ট দেখতে পেলাম, কিন্তু তবুও রিমি হাসতে হাসতে বলল, তুই আমার কোলে মাথা রেখে ঘুমালে আমি বিশ্বাস করব আমার জন্য তোর মনে কোনো ফিলিংস নেই। রিমি এমনভাবে খোঁচা মেরে কথাটা বলল যে এখন যদি তার কোলে মাথা না রাখি তাহলে অন্য কিছু ভেবে বসবে। কিন্তু রিমির কোলে মাথা রাখাতে আমার কেমন জানি অস্বস্তি হচ্ছে। আবার না রেখে উপায়ও নেই। আমি এক প্রকার বাধ্য হয়ে রিমির কোলে মাথা রাখলাম।
তাছাড়া আমার প্রচণ্ড ঘুমে ধরেছে। এইভাবে বোকার মতো বসে থাকার চেয়ে রিমির কোলে মাথা রেখে ঘুমানো অনেক ভালো। কিছুক্ষণই তো ব্যাপার, একটু পর ফজরের আজান দিবে, তখন না হয় ঘরে চলে যাব। আপাতত রিমির কোলে মাথা রেখে আরাম করি। আমি রিমির কোলে মাথা রেখে গুটি সুটি মেরে শুয়ে আছে। মাঝে মাঝে চোখ মেলে রিমির হাস্যোজ্জ্বল মুখটা দেখছি। রিমির কোলে মাথা রাখতে রিমি খুব বেশি খুশি হয়েছে। ওর নরম কমল হাত দিয়ে আমার মাথায় বিলি কেটে দিচ্ছে। আমার এখন বেশ ফুরফুরে লাগছে। রিমির হাতে মনে হয় জাদু আছে। ওর হাতের ছোঁয়াতে আমার সব ক্লান্তি হাওয়ায় মিলিয়ে গেছে। নিমিষে চোখে তন্দ্রাভাব চলে এসেছে। একসময় আমি ঘুমের দেশে হারিয়ে গেলাম। এদিকে রিমি এক মনে শাহিনের মাথায় বিলি কেটে দিচ্ছে। কিছুক্ষণ পর রিমি শাহিনকে ডাক দিল। শাহিন, এই শাহিন, শুনছিস? শাহিনের কোনো সারা শব্দ নেই। রিমি বুঝতে পারলো শাহিন ঘুমিয়ে গেছে। রিমি চাঁদের আলো শাহিনের ঘুমন্ত চেহারাটা প্রাণ ভরে দেখতে লাগলো। এত দেখার পরেও রিমির স্বাদ মিটছে না। রিমি তার নরম হাত দিয়ে শাহিনের পুরো মুখে হাত বোলাতে লাগলো। একটু পর রিমি শাহিনের কপালে চুমু খেলো। অজান্তে রিমির চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়লো। রিমি কান্না মাখা গলায় বলতে লাগলো, তুই আমাকে এত কষ্ট দিস কেন শাহিন? কেন বুঝিস না আমি তোকে ভালোবাসি, এত ভালোবাসি যে তোর জন্য সব করতে রাজি আছি। তোর মুখের মুচকি হাসিটা দেখার জন্য কাউকে খুন করতে দ্বিধাবোধ করব না আমি। আর তুই আমার ভালোবাসাকে উপেক্ষা করে তোরের প্রেমে হাবুডুবু খাচ্ছিস। এত বোকা কেন তুই? আমাকে কি একটুও ভালোবাসা চাই না? আমি তোর কাছে বেশি কিছু চাইনি, শুধু চেয়েছি তোর মুচকি হাসিটার কারণ হয়ে যেতে আমি। আমাকে একটু ভালোবাসলে দেখ না, দেখবি আমি তোকে ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখবো। কথাগুলো বলে রিমি হু হু করে কেঁদে উঠল। তার চোখের বাঁধ ভেঙে গেছে। চোখ দিয়ে অজস্র জলকণা গড়িয়ে পড়ছে। রিমি শাহিনকে টেনে তুলে বুকে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। করুণ সুরে বলতে লাগলো, আমাকে আর কষ্ট দিস না শাহিন, আমি যে আর সইতে পারছি না। তোর পাশে তরিকে দেখে কষ্টে আমার বুক ফেটে যাচ্ছে। আমি তোর পাশে আমাকে ছাড়া অন্য কাউকে কল্পনা করতে পারি না। তুই যদি তরিকে বিয়ে করতে চাস, সত্যি বলছি, আমি তোকে খুন করে ফেলবো। তুই শুধু আমার, শুধুই আমার। প্লিজ আমাকে তোর নিজের করে নে। কথাগুলো বলে শাহিনের সারা মুখে চুমু দিয়ে ভরিয়ে দিতে লাগলো রিমি। শাহিনের মাথার চুলগুলো শক্ত করে আঁকড়ে ধরে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। ঘুমের ঘোরে শাহিনও সাড়া দিতে লাগলো। রিমির নরম ঠোঁট জোড়া চুষতে লাগলো শাহিন। রিমিও কম না, সে শাহিনের ঠোঁট মৃদুভাবে কামড়াতে লাগলো। হঠাৎ শাহিনের ঘুম ভেঙে গেল। নিজেকে এই অবস্থায় দেখে শাহিন প্রচণ্ড অবাক হলো। সে রিমিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। শাহিন বুঝে গেছে রিমি এতক্ষণ তার সাথে কি কি করেছে। শাহিন রাগী লুক নিয়ে কিছু সময় রিমির দিকে তাকিয়ে থেকে কড়া গলায় বলল, মাথা ঠিক আছে তোর? এসব কি করছিলি আমার সাথে? রিমি ঘাবড়ে গেল, সাথে ভয় পেল খুব। আমতা আমতা করে বলল, আসলে আমি জাস্ট মজা করে। রিমির পুরো কথা শেষ হওয়ার আগেই শাহিন ঠাস করে রিমির গালে চড় বসিয়ে দিল। রিমি হাঁ করে তাকিয়ে রইল, তার যেন বিশ্বাসই হচ্ছে না। এদিকে শাহিন এত পরিমাণে রেগে গেছে যে রাগে তার শরীর কাঁপছে। কোনোদিন স্বপ্নেও ভাবেনি রিমি এসব করবে, সেটা আবার তার অজান্তেই। অচেতনে শাহিন তার রাগকে কোনো মতে কন্ট্রোল করে দাঁতে দাঁত চেপে বলল, সব সময় খালি মজা, তাই না? তোর এসব করতে লজ্জা করলো না? শাহিনের হাতে চরখে রিমি ভয়ে একদম কুকড়ে গেছে। রিমি ভাবতেও পারেনি এমন কিছু ঘটবে। সে শাহিনের থেকে কিছুটা দূরে সরে জড়সড় হয়ে বসলো। শাহিন কিছু সময় চুপ থেকে চিৎকার দিয়ে বলল, কথা বলছিস না কেন? কোন সাহসে তুই আমাকে কিস করলি? শাহিনের চিৎকারে রিমি কেঁপে উঠল। সেই সাথে ফুপিয়ে ফুপিয়ে কান্না করা শুরু করে দিল। শাহিন বিরক্ত হয়ে বলল, এই কান্না বন্ধ কর, বন্ধ কর বলছি। রিমির কান্না বন্ধ হলো না। সে কাঁদছে আর নাক টানছে। কাঁদলে রিমিকে সুন্দর লাগে, ফর্সা গোলগাল মুখটা ঈষৎ লাল বর্ণ ধারণ করে। কিন্তু এখন রিমিকে দেখে শাহিনের অসহ্যনীয় বিরক্ত লাগছে। রিমিকে আরও কয়েকটা চড় মারতে ইচ্ছে করছে শাহিনের, কিন্তু সে তা পারছে না। ভিতর থেকে কে যেন তাকে বাধা দিচ্ছে। শাহিন একটু দম নিয়ে বিশ্বাস গলায় রিমিকে বলল, তোর আর আমার সম্পর্কটা জানার পরেও তুই কোন হিসেবে এমনটা করলি? সবসময় রাস্তার মেয়েদের মতো ব্যবহার করিস কেন? শাহিনের বলা কথাটা রিমির কলেজায় এসে আঘাত করলো। মনে হচ্ছে কেউ চাকু দিয়ে রিমির কলেজাটা ক্ষত বিক্ষত করে দিয়েছে। রিমি রাস্তার মেয়ে, শাহিন এইভাবে বলতে পারলো? তার মুখে একবারও আটকালো না। রিমি করুণ চোখে শাহিনের পানে তাকালো। কান্না বন্ধ হয়ে গেছে, কিন্তু চোখের কোণে পানি ছলছল করছে। কান্না আসতে চেয়েও আসছে না। বুক ভারী হয়ে গেছে, গলা ধরে এসেছে, কথা বের হচ্ছে না। রিমি কান্না ভেজা গলায় বলল, আমি রাস্তার মেয়ে?
অবশ্যই, রাস্তার মেয়ে না হলে এমন অসভ্যতা আমি জীবনেও করতি না। রিমি একটা দীর্ঘশ্বাস ছাড়ল, কান্না চেপে রেখে অভিমানী গলায় বলল, ঠিকই বলেছিস, আমি আসলে রাস্তার মেয়ে। প্লিজ কিছু মনে করিস না, আমাকে ক্ষমা করে দে। কিছু হলে শুধু এই বালটাই বলতে শিখেছিস, জেনে শুনে দোষ করবি আর পরে ক্ষমা চাইবি। এরকমটা আর হবে না। ঠিক আছে, ক্ষমা করে দিলাম, কিন্তু এরপরও যদি এসব করিস তাহলে পরিণাম ভালো হবে না বলে দিলাম। রিমি আস্তে করে মাথা নাড়ালো। শাহিন আর কিছু না বলে চলে আসতে লাগলো। সিঁড়ির কাছে এসে পিছন ফিরে রিমিকে বলল, আর যদি এসব অসভ্যতমি করার ইচ্ছে থাকে তাহলে তোর বয়ফ্রেন্ডের সাথে করিস। আমার তো মনে এসব করেও ফেলেছিস। বাবাকে বলে শীঘ্রই তোর বিয়ের ব্যবস্থা করতে হবে। অনেক খারাপ হয়ে গেছিস তুই। শাহিনের কথা শুনে রিমি প্রচণ্ড রেগে গেল। পাশে থাকা জুতাটা শাহিনের দিকে ছুঁড়ে মেরে বলল, আমার বিয়ে নিয়ে তোকে ভাবতে হবে না কুত্তা, তুই নিজেরটা ভাব। দেখ আগে তোর বিয়ে হয় কিনা। কি মনে হয় আমার বিয়ে হবে না? না, হবে না। আমিও দেখবো কেমনে বিয়ে না হয়। তোর সামনে নাচতে নাচতে বিয়ে করতে যাব এবং আমার বাসর ঘরে তোকে দিয়েই সাজাবো। হুঁ, আগে বিয়েটা হোক, তারপর না হয় বাসর ঘরে চিন্তা করিস। চ্যালেঞ্জ দিচ্ছিস? দিচ্ছি। ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম, কিন্তু তুই হেরে যাবি। কথাটা বলে শাহিন হাসতে হাসতে চলে এলো। এদিকে শাহিন ছাদ থেকে চলে যাওয়ার পর রিমি কিছুক্ষণ ঝিম মেরে বসে রইল। তারপর সে নিঃশব্দে কাঁদতে লাগলো। কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছে। শাহিনের বলা কথাগুলো এখনো রিমির কানে বাজছে। রিমি শাহিনকে ভালোবাসে বলে এসব করেছে। শাহিনকে নিজের করে পেতে চেয়েছে। ভালোবাসার মানুষকে কাছে পেতে সবার ইচ্ছে করে, সবসময় ভালোবাসার মানুষটার সাথে থাকতে ইচ্ছে করে। এটাই কি রিমির দোষ? শাহিনকে ভালোবেসে রিমি কি কোনো অপরাধ করেছে যে তাকে এত কষ্ট পেতে হচ্ছে? শাহিন কেন বোঝে না রিমি তাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসে? রিমি এতদিন ভয়ের কারণে শাহিনকে তার ভালোবাসার কথা বলতে পারেনি। বললে হয়তো পরিবারে অশান্তি লেগে যাবে। শাহিনের বাবা কখনোই রিমিকে ছেলের বউ হিসেবে মেনে নেবে না। দয়া করে এই বাড়িতে থাকতে দিয়েছে, এটাই অনেক। এমনিতেই শাহিনের বাবা রিমিকে একটু কম পছন্দ করে। মুখে সেটা জানান না দিলেও মাঝে মাঝে ব্যবহারে বুঝিয়ে দেয়। এত কিছুর পরেও রিমি শুধু শাহিনের জন্য এই বাড়িতে পড়ে আছে। তাছাড়া রিমি অনেক দেরি করে ফেলেছে। শাহিনকে ভালোবাসার কথা বলবে বলবে করে আজও বলতে পারেনি। কথায় আছে না, মেয়েদের বুক ফাটলেও মুখ ফোটে না। রিমি ভেবেছিল ভালোবাসার কথা না বললেও শাহিন বুঝে নেবে, কিন্তু সে ঘুরে বালি। শাহিনের রিমির ভালোবাসাকে বন্ধুত্ব ভেবে বসে আছে। আর সবচেয়ে বড় কথা, ভালোবাসার কথা বললেও শাহিন রিমিকে মেনে নেবে না। উল্টো শাহিন রিমিকে ভুল বুঝবে। সে হয়তো সারা জীবন রিমিকে বোনের চোখেই দেখে যাবে। রিমির কষ্ট এখানেই, শাহিন তার নিখাদ ভালোবাসাটা বুঝতে পারল না। অবহেলা করে দূরে ঠেলে দিল। রিমি একটা দীর্ঘশ্বাস ছাড়ল। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে কান্না মাখা গলায় বলল, আমার মতো কষ্ট একদিন তোকেও পেতে হবে শাহিন। আমার চেয়েও অনেক বেশি কাঁদতে হবে তোকে, অনুশোচনায় ভুগতে হবে তোকে। আল্লাহ না করুক সেই দিনটা যেন তোর জীবনে না আসে। তোর কষ্ট আমি সইতে পারবো না। দোয়া করি তুই যেন সারা জীবন সুখে থাকিস। কথাগুলো বলে রিমি কাঁদতে লাগলো। তার কান্না যেন থামছেই না। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল। এই 1 সপ্তাহ তোরির সাথে সম্পর্কটা আরও গভীর হয়েছে। আপনি থেকে তুমিতে নেমে এসেছে আমরা। খাওয়া আর ঘুমের সময়টুকু বাদ দিয়ে পুরোটা সময়ই আমরা কথা বলে কাটিয়ে দিচ্ছি। বড্ড ভালো লাগে তোরির সাথে কথা বলতে। সময় যেন নিমিষেই কেটে যায়। তবে এই কয়দিনে রিমির সাথে খুব একটা কথা হয়নি। রিমি কথা বলতে চাইলেও আমি কথা বলিনি, এড়িয়ে গিয়েছি। সেদিনের সাথের ঘটনাটার জন্য রিমির উপর থেকে এখনও রাগ কমেনি। ঘটনাটা মনে হলেই রক্ত গরম হয়ে যায়। রাতে সবাই মিলে খেতে বসেছি, তখন মা বলল, কাল সবাই মিলে তরিদের বাড়িতে যাব। আমি খাওয়া থামিয়ে অবাক গলায় মাকে বললাম, তরিদের বাড়ি গিয়ে কি করবে মা? তোদের বিয়ে পাকার কথা বলতে যাব। বিয়ে করতে তোর কোনো আপত্তি নেই তো? মায়ের কথা শুনে একটু লজ্জা পেলাম, মনে মনে খুশিও হলাম প্রচুর। আসলে বিয়ের কথা শুনলে সবাই লজ্জা পায়, এক্ষেত্রে ছেলে মেয়ে কোনো ফ্যাক্ট না। আমি মিনমিনে সরে বললাম, আমার কোনো আপত্তি নেই, তোমরা যা বলবে সেটাই হবে। আম্মু, তোমরা একটু বেশি তাড়াহুড়ো করছো। বিয়েটা কয়েকদিন পর দিলে সমস্যা কি? শুভ কাজে দেরি করতে নেই। মেয়ে ভালো, তাই তাড়াতাড়ি বিয়ের কাজটা সেরে ফেলতে চাচ্ছি। ঠিক বলেছ, আমারও আর একা ঘুমাতে ইচ্ছে করে না। বউ থাকলে তাকে একটু আদর। কথাটা বলতে গিয়ে আমি থেমে গেলাম। কি বললাম এটা? মায়ের দিকে আর চোখে চেয়ে দেখি মায়ের মুখ টিপে হাসছে, আর রিমি ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে আছে। আমার খুব লজ্জা লাগলো। আসলে তরিকে বিয়ে করার জন্য এতটাই এক্সাইটেড হয়ে আছি যে মুখে যা আসছে তাই বলে দিচ্ছি।
ফলস্বরূপ সবার সামনে লজ্জা পেতে হচ্ছে। আমি তাড়াতাড়ি হাত ধুয়ে মাথা নিচু করে ঘরে চলে আসলাম। খাওয়া শেষ করে শুয়ে থেকে তরির কথা ভাবছিলাম, তখন দেখি রিমি আমার ঘরে আসলো। আমি শোয়া থেকে উঠে বসলাম, হাসি মুখে রিমিকে বললাম, বলেছিলাম না আমার বিয়ে কেউ আটকাতে পারবে না, দেখলি তো। রিমি কিছুক্ষণ চুপচাপ আমার দিকে তাকিয়ে রইল, তারপর দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তাহলে সত্যি সত্যি তরিকে বিয়ে করবি, তাই না? অবশ্যই, তরির মতো সুন্দরী মেয়েকে হাতছাড়া করতে চাই না। ভালো, কংগ্রেচুলেশন। ধন্যবাদ, আমার বাসর ঘর সাজানোর দায়িত্বটা তোকে দিলাম। চ্যালেঞ্জের কথাটা ভুলে যাসনি নিশ্চয়ই। রিমি কিছু না বলে মুখ গোমরা করে চলে গেল। রিমির এমন অবস্থা দেখে বড্ড হাসি পেল। আমাকে চ্যালেঞ্জ করে, মেয়ের সাহস কত। আমি এইসব বাদ দিয়ে তরিকে ফোন দিলাম, সাথে সাথে তরি ফোন রিসিভ করলো। কি করতেছো সোনা পাখি? তোমার কথা ভাবছিলাম। কালকে বাড়ির সবাই তোমাদের বাড়িতে যাবে কেন? আমাদের বিয়ের কথা বলতে। সত্যি? তুমি সত্যি বলছো? আর কালকে তোমার স্পেশাল মিষ্টিটা টেস্ট করতে দিও। সমস্যা নাই, বাড়িতে অনেক মিষ্টি আছে। আরে এসব মিষ্টি না, সেদিন যে রাস্তায় জড়ি ধরে গালে দিয়েছিলে সেটা। যা দুষ্টু, ওসব বিয়ের পরে। এত কিছু বুঝি না, কালকে আমার মিষ্টি লাগবে, একদম লিপস টু লিপস। শখ কত, পাবে না, যাও। আমি জোর করে নিব। তোরে মিষ্টি মিষ্টি হাসতে লাগলো। আমি তোরির সাথে আরো কিছুক্ষণ কথা বলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। কাল সকাল সকাল তোরিদের বাড়িতে যেতে হবে, অনেক কাজ বাকি। মাঝরাতে হঠাৎ মায়ের চিৎকারে ঘুম ভেঙে গেল। মা চিৎকার করে আমাকে ডাকছে। আমি হন্তদন্ত হয়ে ঘর থেকে বের হলাম। চিৎকারটা রিমির ঘর থেকেই আসছে। আমি দৌড়ে রিমির ঘরে গেলাম। কি হয়েছে মা, ডাকছো কেন? কথাটা বলতে আমি বিছানার দিকে তাকালাম। রিমি চিত হয়ে হাত পা ছড়িয়ে শুয়ে আছে। তার হাত দিয়ে দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে, রক্ত দিয়ে পুরো ফ্লোর ভেসে গেছে। রিমির এমন অবস্থা দেখে আমার চোখ ছানা পড়া। আমি দৌড়ে রিমির কাছে গেলাম, রিমিকে টেনে তুলে বুকে জড়িয়ে নিলাম। চিৎকার করে বললাম, রিমি, আয় রিমি, কি হয়েছে তোর? কথা বল না। রিমির এমন অবস্থা হলো কিভাবে আম্মু? জানি না বাবা, একটু আগে আমি বাইরে বের হয়েছিলাম, তখন দেখি রিমির ঘরে দরজা খোলা। ঘরে উকি মেরে দেখি রিমির এমন অবস্থা। আমি এবার আরো জোরে চিৎকার করে রিমিকে ডাকতে লাগলাম। রিমি কোনো সারা শব্দ নেই, হাত পা ছেড়ে দিয়েছে। রিমির এমন অবস্থা দেখে আমার গলা শুকিয়ে কাট। অজান্তেই আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। বুকের বাঁ পাশে প্রচণ্ড ব্যথা করছে, মনে হচ্ছে আমার কলিজাটা কেউ টান দিয়ে ছিঁড়ে ফেলেছে। এদিকে আমার চিৎকার শুনে বাবাও ঘরে চলে এসেছে। রাগী গলায় বলল, তোমরা মাঝরাতে এভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন? শান্ত মতো একটু ঘুমাতে দেবে না নাকি? কি হয়েছে? আমি বাবার কথায় কান না দিয়ে রিমিকে কোলে তুলে নিলাম। তারপর রিমিকে নিয়ে বাড়ির বাইরে এলাম। মা বাবাও আমার পিছে পিছে এলো। বাবা মনে হয় এতক্ষণে বুঝতে পেরেছে রিমির কি হয়েছে, তাই কিছু না বলে চুপ করে আছে। মায়েরও একই অবস্থা, ফ্যাল ফ্যাল করে শুধু তাকিয়ে আছে। অতিমাত্রায় অবাক বা হতাশ হলে মানুষ যেমন হয়, আমাদেরও সেই অবস্থাই হয়েছে। আমি রিমিকে কোলে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে গাড়ির অপেক্ষা করছি। রাত অনেক হয়, রাস্তা একদম ফাঁকা, কোনো গাড়ি ঘোড়া নেই। বাধ্য হয়ে রিমিকে কোলে নিয়ে দৌড়াতে লাগলাম। রিমির নিথর দেহটা দেখে আমার শরীর শীতল হয়ে গেছে, আমার মাথা কাজ করছে না। তবুও আমি রিমিকে নিয়ে প্রাণপণে ছুটছি। দৌড়াতে দৌড়াতে রিমিকে বারবার ডাকছি, কিন্তু রিমির কোনো শব্দ নেই। শরীর থেকে অনেকটা রক্ত বেরিয়ে যাওয়ায় রিমির গাঢ় দুধে আলতা শরীরটা ফ্যাকাশ হয়ে গেছে, একটু নড়াচড়াও করছে না। আমি আল্লাহ আল্লাহ করছি আর দৌড়াচ্ছি। রিমির কিছু হলে আমি বেঁচে থেকেও মরে যাব। বাড়ি থেকে কিছুটা দূরে একটা হাসপাতাল আছে, 15 মিনিটের রাস্তা, কিন্তু রিমিকে কোলে করে নিয়ে যেতে অনেক সময় লাগলো, প্রায় 30 মিনিটের মতো। আমি রিমিকে নিয়ে হাসপাতালে পৌঁছলাম। হাসপাতাল পুরো ফাঁকা, একদম শুনশান। এত রাতে হাসপাতালে ফাঁকা থাকাই স্বাভাবিক। আমি আশপাশে তাকিয়ে নার্স এবং ডাক্তারকে খুঁজতে লাগলাম, কিন্তু কারো দেখা পেলাম না। আমি রিমিকে কোলে নিয়ে ঢুলতে ঢুলতে দোতলায় উঠলাম। দোতলার করিডোরে দুটো নার্স বসে ঝিমোচ্ছে। আমি চিৎকার করে নার্সদের ডাক দিলাম। তারা দুজনে চমকে উঠে আমার দিকে তাকালো, তারপর তাড়াহুড়ো করে আমার কাছে এলো। একজন রিমিকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল, আর অন্যজন ডাক্তারকে খবর দিতে গেল। মিনিট দুয়েক পর ডাক্তার অপারেশন থিয়েটারে ঢুকলো। এরই মাঝে মা বাবাও চলে এসেছে। আমাদের সবার চোখে মুখে চিন্তার ছাপ। আমি বেঞ্চে বসে 2 হাত তুলে আল্লাহকে ডাকছি, রিমির প্রাণ বিধাতার কাছে ভিক্ষা চাইছি। রিমির যদি কিছু হয় তাহলে আমার কি হবে? টেনশনে আমার শরীর থেকে দরদর করে ঘাম ঝরছে, চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। নিজেকে থামাতে পারলেও চোখের পানিকে থামাতে পারছি না। বুকের বাপাশে প্রচণ্ড ব্যথা করছে, এমন মনে হচ্ছে আমার সবচাইতে মূল্যবান জিনিসটা আমার থেকে হারিয়ে যাবে। এক সময় আমি হাউমাউ করে কেঁদে দিলাম, নিজেকে কোনো মতেই থামাতে পারছি না। মা এসে আমাকে জড়িয়ে ধরল,
মায়ের চোখেও পানি। বাবাও আমাদের থেকে কিছুটা দূরে দেওয়ালের সাথে হেলান দিয়ে পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে, কিছুতেই বলছে না, শুধু আমাদের দিকেই তাকিয়ে আছে। মা আমার চোখের পানি মুছে দিয়ে বলল, কাঁদিস না বাবা, সব ঠিক হয়ে যাবে, আল্লাহর উপর ভরসা রাখ। আমি মাকে জড়িয়ে ধরে ছোট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। কাঁদতে কাঁদতে বললাম, রিমি এমনটা কেন করলো মা? আমরা কি রিমিকে কোনো কষ্ট দিয়েছি? রিমিকে তো আমরা সবাই ভালোবাসি, তবুও রিমি এমনটা কেন করলো? আমিও জানি না, আজ কয়েকদিন ধরে দেখছিলাম রিমি সব সময় মনমরা হয়ে থাকে, আমার সাথে ঠিক করে কথা বলে না। আমি এসবে পাত্তা দেইনি, ভেবেছি রিমির এমনই তো হয় মন খারাপ, কিন্তু কে জানতো রিমি এমন একটা কাণ্ড ঘটাবে। যদি আমি একটুও টের পেতাম তাহলে রিমিকে কখনোই। মা আর কিছু বলতে পারলো না, আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মায়ের বলা কথাগুলো সত্যি। আজ কয়েকদিন ধরে আমিও দেখছিলাম রিমির মন খারাপ, আমার সাথে একদম কম কথা বলতো। যে মেয়েটা একদিন আমার সাথে ঝগড়া না করলে তার পেটের ভাত হজম হয় না, সেই মেয়েটা একদম শান্ত হয়ে গিয়েছিল। কিন্তু কে জানতো রিমি বাইরে থেকে শান্ত থাকলেও তার ভিতরে অশান্তির ঝড় বইছিল। তা না হলে আত্মহত্যার মতো জঘন্য কাজ কেউ জীবনেও করবে না। কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না রিমি এমনটা কেন করলো, কিসের এত কষ্ট তার? নিশ্চয়ই রিমিকে কেউ কষ্ট দিয়েছে, না হলে রিমির মতো মেয়ে এমন কাজ করবে না। যেভাবেই হোক আমাকে রিমির আত্মহত্যার কারণটা খুঁজে বের করতেই হবে। আমি বসে বসে এইসব ভাবতে লাগলাম। যত সময় যাচ্ছে টেনশন ততই বাড়ছে। প্রায় 1 ঘন্টা পর ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হলেন। রিমির অবস্থা এখন কেমন সেটা জানার জন্য আমি দৌড়ে ডাক্তারের কাছে গেলাম। আমার পিছে পিছে মা বাবাও এলো। আমি হন্তদন্ত হয়ে বিরস গলায় বললাম, রিমি এখন কেমন আছে ডাক্তার? সে ঠিক আছে তো? ডাক্তার কিছু না বলে আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর যা বললেন সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার শরীর অবশ হয়ে গেল ডাক্তারের কথা শুনে। ডাক্তার বললেন, মেয়েটার অবস্থা বেশি ভালো না, শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে, তাড়াতাড়ি রক্ত দিতে হবে। আমরা ইতিমধ্যে 1 ব্যাগ রক্ত দিয়ে দিয়েছি, কিন্তু আরো 2 ব্যাগ ও পজিটিভ রক্ত লাগবে। আপনারা যেভাবেই হোক 2 ব্যাগ ও পজিটিভ রক্তের ব্যবস্থা করুন, তা না হলে রোগীকে বাঁচানো যাবে না। ডাক্তারের কথা শুনে আমার গলা শুকিয়ে কাট, আমার শরীর কাঁপতে লাগলো। আমি ডাক্তারের হাত ধরে কান্না মাখা গলায় বললাম, প্লিজ ডাক্তার, রিমিকে বাঁচান, ওর কিছু হয়ে গেলে আমি মরে যাব। সরি, রক্ত না পেলে কিছু করা যাবে না। আপনারা দ্রুত রক্তের ব্যবস্থা করুন, বাকিটা আল্লাহ তাআলার হাতে। আল্লাহর উপর ভরসা রাখুন। কথাগুলো বলে ডাক্তার চলে গেলেন। আমার কপালে চিন্তার ভাঁজ পড়ে গেল। এত রাতে এখন রক্ত কই পাবো? আমি আমার কাছের কয়েকজন বন্ধুকে ফোন দিলাম, কিন্তু তাদের কেউই ফোনে পেলাম না। বিপদের সময় কাউকে কাছে পাওয়া যায় না। কিছুক্ষণ ট্রাই করার পর আমার বন্ধু রিফাতকে ফোনে পেলাম। ফোন রিসিভ করে রিফাত ঘুম জড়ানো গলায় বলল, কিরে এত রাতে ফোন দিয়েছিস কেন? দোস্ত, এক্ষুনি 2 ব্যাগ ও পজিটিভ রক্ত লাগবে, প্লিজ একটু দেখ কারো রক্ত পাস কিনা। রিমির অবস্থা খুবই খারাপ, রক্ত না পেলে রিমিকে বাঁচানো যাবে না। কেন, রিমির কি হয়েছে? সেসব পরে শুনিস, তোকে যেটা বললাম সেটা কর প্লিজ দোস্ত। আচ্ছা আমি দেখছি, একটু অপেক্ষা কর। রিফাতের কথা শুনে একটু আশার আলো দেখতে পেলেও মাথা থেকে চিন্তা দূর হলো না। তাই আমার চেনা জানা সবাইকে ফোনে রক্তের সন্ধান করলাম, কিন্তু কারো কাছে পেলাম না। এদিকে রাত প্রায় অনেক হয়ে এসেছে। আমি হাসপাতালের করিডরে পায়চারি করছি। মা বাবা বেঞ্চে বসে আছে, ঝিমোচ্ছে। এরই মাঝে রিফাতের ফোন এলো। আমি ফোন রিসিভ করে উচ্ছ্বাসিত গলায় বললাম, রক্তের সন্ধান পেলি দোস্ত? রিফাত গম্ভীর গলায় উত্তর দিল, না রে, আমার চেনা জানার মধ্যে কারো রক্তের গ্রুপ ও পজিটিভ নেই, তুই অন্য কাউকে বলে দেখ। কথাটা বলে রিফাত ফোন কেটে দিল। আমার মাথায় রাজ্যের চিন্তা এসে ভর করলো। আমি এখন কি করব ভেবে পাচ্ছি না। এদিকে ডাক্তারও রক্তের জন্য বারবার তাগাদা দিচ্ছেন, হাতে বেশি সময়ও নেই। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। তোরই ফোন দিয়েছে। ইচ্ছে না থাকা সত্ত্বেও ফোন ধরলাম। ওপাশ থেকে তোরই শুকনো গলায় বলল, শাহিন, আমার না খুব টেনশন হচ্ছে। টেনশনে আমি ঘুমাতে পারছি না। কালকে সবাই আমাকে পছন্দ করবে তো? আচ্ছা, কালকে কোন কালারের শাড়ি পরবো? অন্যান্য সময় হলে তোর সাথে গল্পের বস্তা খুলে বসতাম, কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড বিরক্ত লাগছে। ইচ্ছে করছে আছাড় মেরে ফোনটা ভেঙে ফেলে। আমি এদিকে মরতেছি আর তোরে কালকে কোন কালারের শাড়ি পরবে সেটা নিয়ে টেনশন করছে। আমি কিছু বলছি না দেখে তোরই আবারও বলল, কি হলো, কথা বলছো না কেন? কালকে কোন কালারের শাড়ি পরবো? পরে বলবো, এখন ভালো লাগছে না, রাখছি। আমি ফোন রাখতে গিয়েও রাখলাম না, কি যেন ভেবে তোরিকে বললাম, আচ্ছা তোরি, তোমার রক্তের গ্রুপ কি? ও পজিটিভ কেন? আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমার দেহে যেন প্রাণ ফিরে এলো। তাকাতা দিয়ে বললাম, তুমি যত তাড়াতাড়ি সম্ভব সদর হাসপাতালে চলে এসো। কেন, কি হয়েছে?
রিমি হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেছে, প্রচুর ব্লিডিং হয়েছে, এখন সে হাসপাতালে। 2 ব্যাগ ও পজিটিভ রক্ত লাগবে। প্লিজ তুমি একটু তাড়াতাড়ি এসো, না হলে রিমিকে বাঁচানো যাবে না। আচ্ছা আমি আসছি। আমি ফোন রেখে তরির জন্য অপেক্ষা করতে লাগলাম। এরই মধ্যে বড় মামা, মেজো মামা, ছোট মামা সহ মামিরাও চলে এসেছে। বাবা নিশ্চয়ই সবাইকে খবর দিয়েছেন। রিমির বাবা মানে বড় মামা তো কান্নাকাটি করে অবস্থা খারাপ করে ফেলেছেন। সবার মুখে একটাই কথা, রিমি কী কারণে আত্মহত্যা করতে চেয়েছে, যার উত্তর আমাদের কারো জানা নেই। আধা ঘন্টা পর তরি হাসপাতালে এলো। তারপর সে রিমিকে রক্ত দিল। তরির রক্ত দেওয়ার কিছুক্ষণ সময় পর ডাক্তার এসে বলল রিমি এখন সুস্থ, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরবে। আমাদের সবার চিন্তার আবসান ঘটল। সবার মুখে প্রশান্তের হাসি ফুটেছে। ইস, রিমি যদি সবার এই হাসি মাখা মুখগুলো দেখতো তাহলে হয়তো আত্মহত্যার কথা চিন্তাই করতো না। সবাই কত ভালোবাসে রিমিকে। আমার মা তো রিমিকে আমার চেয়েও বেশি ভালোবাসে। ছোট থেকে এত বড় করলো, এত ভালোবাসা দিল, কিন্তু তার বিনিময়ে রিমি আমার মাকে কাঁদালো। শুধু মাকে না, আমাদের সবাইকে। রিমিকে আমি ছাড়বো না। মনে মনে বললাম, রিমি আল্লাহ আল্লাহ করে তোর জ্ঞানটা ফিরুক, তারপর তোর আত্মহত্যা করা আমি বের করব। আমি বসে বসে এইসব চিন্তা করছিলাম, তখন তরি আমার পাশে এসে বসলো। আমার আঙ্গুলের ফাঁকে তরির সরু আঙ্গুল ঢুকিয়ে দিয়ে শক্ত করে হাত চেপে ধরলো। সকলের অগোচরে আমার কপালে চুমু দিয়ে আদুরে গলায় বলল, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি কিছু বললাম না, চুপ করে বসে রইলাম। তরি আমার কাঁধে মাথা রেখে বলল, রিমি কেন আত্মহত্যা করতে চেয়েছে সেটা জানো? জানি না, রিমির জ্ঞান ফিরলেই জানা যাবে। তবে আমার মনে হয় প্রেম ঘটিত কোনো সমস্যা, এমনি মনে হলো তাই। আচ্ছা, রিমির কোনো বয়ফ্রেন্ড আছে? আমি ঠিক শিওর না, থাকতেও পারে আবার নাও থাকতে পারে। এটা কেমন কথা? রিমি তোমার সম্পর্কে এত কিছু জানে, অথচ তুমি রিমির সম্পর্কে কিছুই জানো না। আরে রিমির মনের কথা পাওয়া খুব মুশকিল, সহজে কাউকে বলে না। ও, তরি লম্বা হাই তুলে আমার কাঁধে মাথা রাখলো। মনে হয় তরির ঘুম ধরেছে, কিন্তু বারবার চোখ ডলে জেগে থাকার আপ্রাণ চেষ্টা করছে। তাছাড়া রক্ত দেওয়ার কারণে তরিকে খুব ক্লান্ত দেখাচ্ছে। আমি তরির মাথায় হাত বুলিয়ে বললাম, তুমি এখন বাড়ি চলে যাও তরি, অনেক রাত হয়ে গেছে। রিমির জ্ঞান ফিরুক, ওর সাথে দেখা করে যাব। না, তুমি চলে যাও, বাড়ি গিয়ে আরাম করো, রিমির জ্ঞান ফিরলে তোমাকে জানাবো। তরি আর কথা বাড়ালো না, সবার থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তরি নিজের গাড়ি নিয়ে এসেছিল, তাই যেতে কোনো অসুবিধা হলো না। আমরা সবাই বাকি রাতটুকু হাসপাতালে কাটিয়ে দিলাম। সকালবেলা রিমির জ্ঞান ফিরল, আমি বাদে সবাই রিমিকে দেখতে গেল। রিমি এখন মোটামুটি সুস্থ, সবার সাথে হেসে হেসে কথা বলছে, আর এদিক সেদিক তাকিয়ে কাকে যেন খুঁজছে। রিমির ভাবসাব দেখে মনে হচ্ছে সে মস্ত বড় একটা কাজ করে ফেলেছে এবং গর্ব করে সেটা সবাইকে বলছে। আমি বাইরে থেকে এসব দেখছি। একটু পর সবাই বাইরে এলো। মা আমার কাছে এসে বলল, এখানে দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে যা, রিমি তোকে ডাকছে। আর শোন, রিমির সাথে রাগারাগি করিস না, ভালোভাবে কথা বলিস। আমি কিছু না বলে রিমিকে দেখতে গেলাম। রিমি চুপ করে বেড়ে শুয়ে আছে। আমাকে দেখে শোয়া থেকে উঠে বসলো, একটু হাসার চেষ্টা করলো। আমার রাগে গা জ্বলে উঠলো। এত কিছু হওয়ার পরেও কি সুন্দরভাবে হাসছে। আমি রিমির পাশে গিয়ে বসলাম। রিমি সামান্য হেসে জড়ানো গলায় বলল, বাড়ি কখন যাব? আমার এখানে থাকতে ভালো লাগছে না, দম বন্ধ হয়ে আসছে। আমি কিছুক্ষণ রিমির দিকে তাকিয়ে থেকে হুট করে রিমির গলা টিপে ধরলাম। রিমিকে আজ মেরেই ফেলবো। পিঠিটা অনেক জ্বালিয়েছে। রিমি এমনিতেই অসুস্থ ছিল, তার উপর গলা টিপে ধরাতে চোখ মুখ উল্টে দিয়েছে। আমার থেকে ছাড়া পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। কয়েক সেকেন্ড পর আমি নিজে থেকেই রিমিকে ছেড়ে দিলাম। ছাড়া পয়ে রিমি জোরে জোরে কাশতে লাগলো। চোখে পানি এসে গেছে, সেই সাথে ভয়ে একদম চুপসে গেছে। জড়সড়ভাবে বসে আছে আর চোখে আমার দিকে তাকাচ্ছে, আবার চোখ নামিয়ে নিচ্ছে। আমি একটু চুপ থেকে শান্ত গলায় বললাম, আত্মহত্যা করতে কেন চেয়েছিলে? রিমি কিছুই বলল না, মাথা নিচু করে বসে রইল। আমার প্রচণ্ড রাগ উঠল। আমি চিৎকার করে বললাম, কথা বলছিস না কেন? বোবা হয়ে গেছিস নাকি? বল, কেন আত্মহত্যা করতে চেয়েছিলি? আমার চিৎকার শুনে রিমি চমকে উঠে আমার দিকে তাকালো। এমনিতেই ভয় পেয়েছিল, এবার মনে হয় আরও ভয় পেয়েছে। কিন্তু রিমির মুখ থেকে কোনো কথাই বের হলো না। এদিকে আমার চিৎকার শুনে ডাক্তার আর নার্স ছুটে এলো, সাথে মা বাবা সহ অন্যরাও এলো। ডক্টর আমার দিকে তাকিয়ে বলল, চিৎকার করছেন কেন? কোনো সমস্যা? কিছু না ডাক্তার, এমনি। হাসপাতালে অকারণে চেঁচামেচি করবেন না, আর রোগীর সাথে উত্তেজিত হয়ে কথা বলবেন না। ধীরে সুস্থে কথা বলুন। কথাগুলো বলে ডক্টর একটু থামলেন। আমাকে দেখে রিমিকে বললেন, উনি নিশ্চয় আপনার হাজবেন্ড, তাই না? ডক্টরের কথা শুনে আকাশ থেকে পড়লাম। বলে কি, মাথা খারাপ হয়ে গেছে নাকি? রিমি আমার দিকে চোখ বড় বড় করে তাকালো।
শুধু রিমি না, পরিবারের সবাই ফুটবলের মতো বড় বড় চোখ করে আমার দিকে তাকালো। আমি কিছু বলার আগেই ডাক্তার আবারও বললেন, দেখুন, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি, মারামারি, মনোমালিন্য এসব সাধারণ বিষয়, কিন্তু তাই বলে আপনি সুসাইড করতে চাইবেন? এটা কিন্তু ঠিক করেননি। আপনার এমন অবস্থা দেখে আপনার হাজবেন্ড কত কষ্ট পেয়েছে জানেন? বেচারার দিকে তাকানো যাচ্ছিল না, এদিকে সেদিকে দৌড়াদৌড়ি করে অনেক কষ্ট করে আপনার জন্য রক্ত জোগাড় করছে। ডক্টরের কথা শুনে রিমি আমার দিকে শান্ত চোখে তাকালো। কিছু বলতে গিয়েও বলল না, কিন্তু আমি এবার আর চুপ থাকতে পারলাম না। তাগাদা দিয়ে বললাম, ডক্টর, এই মেয়েটা আমার বউ নয়, আমার মামাতো বোন। আমার কথা শুনে ডাক্তার সাহেব বড় রকমের ধাক্কা খেলেন। চোখ মুখ কুচকে আমার দিকে তাকালেন। উনি হয়তো এমন কথা আশা করেননি। কয়েক সেকেন্ডের ব্যবধানে ওনার হাসি মুখটা পাটা বেলুনের মতো চুপসে গেল। তড়ি ঘুরে করে নিজেকে সামলে বললেন, সরি, আমি ভেবেছিলাম আপনারা দুজন স্বামী স্ত্রী। না, সেরকম কিছু নয়। আসলে গতকাল রাতে আপনি এমন ব্যবহার করেছেন যে আমি ওনাকে আপনার স্ত্রী ভেবে বসেছি। না, ঠিক আছে। ডাক্তার আর কিছু না বলে মাথা নিচু করে চলে গেলেন। আমি পাশে তাকাতেই দেখি পরিবারের সবাই আমার দিকে চাতক পাখির মতো চেয়ে আছে। আমার বাবাকে বললাম, এভাবে তাকিয়ে আছো কেন? কিছু না, এমনি। ওহ, তোমরা সবাই একটু বাইরে যাও, রিমির সাথে কিছু কথা আছে। না, তোমরা যাবে না, শাহিন আমাকে মারবে। তোকে মারবো না তো কি আদর করব? অনেক জ্বালিয়েছিস তুই। শাহিন, বাবা, যা হবার হয়েছে, তুই আর মাথা গরম করিস না, না হলে রাগের মাথায় রিমি আবার হয়তো কোনো অঘটন ঘটিয়ে বসবে। সেরকমটা আর হতে দিচ্ছি না। ওর আত্মহত্যার করার শখ আমি চিরদিনের মতো মিটিয়ে দিব। তোমরা বাইরে যাও। না আম্মু, তোমরা কোথাও যাবে না। এই বান্দরটা সত্যি সত্যি আমাকে মেরে ফেলবে। শুধু মারবো না, মেরে চামড়া ছিলে নিব। শাহিন, ওকে আর ভয় দেখাস না, বেচারি এমনিতেই অসুস্থ। তোমাদের যেতে বললাম না? আমার মাথা গরম করবে না বলে দিলাম। মা আর কিছু বলল না, সবাই চলে গেল। যাওয়ার আগে মা রিমিকে ইশারা করে বলে গেল, আমি যদি কিছু করি তাহলে যেন চিৎকার করে ডাক দেয়। আমি রিমির পাশে গিয়ে বসলাম। রিমিকে দেখে বড্ড মায়া লাগছে, কিছু বলতে কেউ বলতে পারছি না। ভয় মুখটা একদম চুনোপটির মতো হয়ে আছে, জড়সড় হয়ে বসে আছে। বারবার লম্বা ঢোক গিলছে। পাশের জানালা দিয়ে আসা মৃদু বাতাসে রিমির ঘন ঘন চুলগুলো দোল খাচ্ছে। এমন একটা সাংঘাতিক অবস্থাতেও রিমিকে অপূর্ব লাগছে। আমি কেন জানি রাগটাকে আর ধরে রাখতে পারলাম না। রিমির মায়া ভরা চেহারা দেখে সব ভ্যানিশ হয়ে গেল। আমি কিছুক্ষণ চুপ থেকে শান্ত গলায় বললাম, গতকাল তোকে যখন ওই অবস্থায় দেখলাম, বিশ্বাস কর আমার দেহ থেকে প্রাণ বেরিয়ে গিয়েছিল। আমি কিভাবে যে তোকে হাসপাতালে নিয়ে এসেছি সেটা শুধু আমি জানি। এমন একটা কাণ্ড ঘটানোর আগে তোর আমাদের কথা মনে পড়েনি? এত স্বার্থপর কেন তুই? আমরা কত কষ্ট পেয়েছি জানিস? আমরা কি আজ পর্যন্ত তোকে কোনো দিন কষ্ট দিয়েছি? কথাগুলো বলতে বলতে আমার চোখে পানি এসে গেল। আমার চোখে পানি দেখে রিমিও কেঁদে দিবে এমন অবস্থা। রিমি আমার কাছে এসে চোখের পানি মুছে দিতে যাবে, তার আগেই তাকে ধরে সরিয়ে দিলাম। চোখের পানি মুছে কড়া গলায় বললাম, নিজের ইচ্ছায় কষ্ট দিয়ে এখন দরদ দেখাতে হবে না। রিমি কিছুই বলল না, আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মাথা নিচু করে নিল। আমি বললাম, আত্মহত্যা কেন করতে চেয়েছিলে? রিমি এবারও কিছু বলল না। আমার প্রচণ্ড রাগ উঠল। আমি জোরে ধমক দিয়ে বললাম, কথা বলছিস না কেন? বলবি নাকি মায়ের খাবি? আমার ধমক শুনে রিমি কেঁপে উঠল। শুকনো মুখ করে আমার পানে তাকালো, চোখের কোনায় পানি চিকচিক করছে। কাপা কাপা গলায় বললাম, এমনি, কোনো কারণ নেই। একদম মিথ্যা বলবি না, ভালোই ভালোই বল। বলছি মেজাজ কিন্তু এমনিতেই গরম আছে। বললে তুই আমাকে মারবি। না বললেও মারবো, তাই বলে দে। রিমি কিছু সময় ঝিম মেরে বসে রইল, তারপর আমার দিকে তাকিয়ে বলল, মাস দুয়েক আগে শোভন নামের একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। অফিসের একটা প্রজেক্টে কাজ এখানে এসেছিল সে। শপিং মলে আমাদের প্রথম দেখা হয়। শোভন ওর মায়ের জন্য একটা শাড়ি কিনতে চাচ্ছিল, কিন্তু কোন কালারের কিনবে ভেবে পাচ্ছিল না। আমি ওর পাশেই দাঁড়িয়েছিলাম। সে আমার কাছে হেল্প চাই। আমি ওর মার জন্য একটা শাড়ি পছন্দ করে দিই। তারপর সে আমার কাছে ফোন নাম্বার চাই। আমিও দিয়ে দিই, কারণ শোভনকে আমার ভালো লেগেছিল। ব্যাস, তারপর থেকে আমাদের কথা হতে থাকে। কিছুদিন এইভাবে চলার পর শোভন আমার সাথে দেখা করতে চাই। আমি দেখা করি, আর সেই দিনই সে আমাকে প্রপোজ করে। আমি অমত করিনি, কারণ এই কয়েকদিনেই আমিও শোভনকে ভালোবেসে ফেলি। তাহলে আত্মহত্যা করতে চাইছিলে কেন? তোর লাইফে তো হাসি খুশি ছিল। রিমি দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, আমি হাসি খুশি ছিলাম না রে, ভিতরে ভিতরে মরে যাচ্ছিলাম। তোরা কেউ সেটা দেখিসনি।
শোভনের অফিসের কাজ শেষ হলে সে চলে যায়। আমাদের নিয়মিত ফোনে কথা হতে থাকে। সব কিছু ভালো চলছিল, কিন্তু কিছুদিন আগে শোভন ফোন করে বলে সে আর সম্পর্কটা সামনে আগাতে চায় না। সে তার মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে করবে। বিশ্বাস কর, এইটা আমি মেনে নিতে পারিনি। শোভনকে আমি সত্যি খুব ভালোবাসি। আমি শোভনের সাথে শেষবারের মতো দেখা করতে চাই। শোভন রাজি হয়। আমরা দেখা করি এবং শোভনকে হাত জোর করে বলি যাতে সে তার পরিবারকে একটু বোঝায়। তখন শোভন বলে তার পরিবার নাকি আমার মতো এতিম মেয়েকে ছেলের বউ হিসাবে মেনে নিবে না। তাছাড়া শোভন নাকি আমার সাথে এতদিন টাইম পাস করছে, আমাকে ভালোবাসে না। আমি এসব শুনে খুব কষ্ট পাই। কি করব বুঝতে পারছিলাম না। শোভন আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এক নাগারে কথাগুলো বলে রিমিকে থামালাম। আমি ভ্রুকুসকে বললাম, তাহলে এজন্যই তুই আত্মহত্যা করতে চেয়েছিলি? আমি শোভনকে খুব ভালোবাসি, ওকে ছাড়া বাঁচব না, তাই এসব করেছি। আমি মুখ টিপে সামান্য হাসলাম। তুরির কথাই তাহলে সত্যি হলো। প্রেম ঘটিত সমস্যার কারণেই রিমি আত্মহত্যা করতে চেয়েছিল। সত্যি বলতে রিমির এইসব ছেলে মানুষই দেখে বড্ড হাসি পাচ্ছে, কিন্তু হাসতেও পারছি না। এমন সিচুয়েশনে হাসা ঠিক হবে না। আমি নিজেকে স্বাভাবিক করে রিমির দিকে তাকালাম। রিমি নিঃশব্দে মাথা নিচু করে কাঁদছে। কিছুক্ষণ কাঁদার পর নাক টেনে বলল, আমি কি আত্মহত্যা করে ভুল করেছি? আমার মরে যাওয়াই উচিত ছিল। আমাকে বাঁচালি কেন? রিমির কথা শুনে চোখ বড় বড় করে তাকালাম। প্রচন্ড রাগ উঠল আমার। রিমি বলে কি মরে যাওয়াই ভালো ছিল মানেই? আমি ঠাস করে রিমির গালে চড় মারলাম। চড় খেয়ে রিমি আরো জোরে জোরে কাঁদতে লাগলো। আমি রিমির গাল দুটো শক্ত করে চেপে ধরে রিমির মুখটা কাছে নিয়ে আসলাম। কড়া গলায় বললাম, তুই মরে গেলে আমরা মনে হয় খুব ভালো থাকতাম, তাই না? কোন ধারণা আছে তোর আমরা সবাই তোকে কত ভালোবাসি? কিন্তু তুই আমাদের সবার এত ভালোবাসার বিনিময়ে সবাইকে কষ্ট দিয়ে মূর্খের মতো সুসাইড করতে গিয়েছিলি, মাথা মোটা একটা। কথাগুলো বলে রিমিকে ছেড়ে দিলাম। রিমির থেকে কিছুটা দূরে সরে বসলাম। রিমি আমার দিকে করুণ দৃষ্টিতে তাকালো। আমি কিছু সময় চুপ থেকে নরম স্বরে বললাম, মামি যখন মারা যায় তখন তোর ঠিক মতো বোঝার বয়সও হয়নি। খুব কান্না করছিলি তুই। মা তোর কান্না দেখে সবার অমতে তোকে আমাদের বাড়িতে নিয়ে আসে। আদর যত্ন ভালোবাসা দিয়ে ছোট থেকে এত বড় করে। মা তোকে এত পরিমাণে ভালোবাসে যে আমারই মাঝে মাঝে হিংসা হয়। জানিস, মা তোকে আমার চেয়েও কয়েক গুণ বেশি ভালোবাসে। অথচ তুই আমার মাকে কাঁদালি, কষ্ট দিলি। তোর জন্য মা সারা রাত চোখের পাতা এক করেনি। বারবার আল্লাহর কাছে ফরিয়াদ করে জানিয়েছে তুই যাতে সুস্থ হয়ে যাস। সত্যি বলতে তোর মতো স্বার্থপর মানুষ খুব কমই আছে যারা ভালোবাসার মূল্য দিতে জানে না। মাত্র 2 মাসের ভালোবাসার জন্য তুই সুসাইড করতে গিয়েছিলি। কথাটা ভেবেই আমার হাসি পাচ্ছে। এত বোকা কেন তুই? আমরা যে তোকে এত বছর ধরে ভালোবেসে আসছি সেটার কি কোনো মূল্য নেই? সব ছেড়েই মহারানী প্রেমে শহীদ হতে গেছে। এক নাগারে কথাগুলো বলে আমি রিমির দিকে তাকালাম। রিমি মাথা নিচু করে ঠোঁট বাঁকি নিঃশব্দে কাঁদছে। আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে অন্যদিকে তাকালাম। রিমির মৃদু স্বরে কান্নার আওয়াজ আমার কানে এসে লাগছে। সত্যি বলতে আমার এখন সত্যি সত্যি রিমিকে মেরে ফেলতে ইচ্ছে করছে। এত বড় একটা কাণ্ড ঘটিয়ে এখন ন্যাকা কান্না জুড়ে বসেছে, মেজাজটাই খারাপ করে দিয়েছে। আমি রিমিকে আরো কিছু বলতে যাব, তখনই আচমকা রিমি আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। আমার পিঠে মুখ ঠেকিয়ে হাউমাউ করে কাঁদতে লাগলো। আমি রিমিকে টেনে পিছন থেকে সামনে নিয়ে এলাম। রিমি আমার বুকে মুখ গুজে দিল। প্রচুর পরিমাণে কান্না করছে রিমি। রিমির চোখের আর নাকের পানিতে আমার শার্ট ভিজে একাকার। আমি বিরক্ত হলাম খুব। রিমিকে আমার থেকে ছাড়াতে গিয়েও ছাড়াতে পারলাম না। বাধ্য হয়ে ধমক দিয়ে বললাম, এসব ঢঙের কান্না বন্ধ কর। রিমি, মেজাজ কিন্তু খারাপ আছে, ছাড় আমাকে। রিমি এবার আরও শক্ত করে আমাকে জড়িয়ে ধরল। আমার বুকে নাক মুখ ঘষতে লাগলো। ধমক খেয়ে রিমির কান্নার বেগ কিছুটা থেমে গেছে। এখন শুধু হেঁচকি দিচ্ছে আর নাক টানছে। আমি কেন জানি রিমির উপর আর জোরাজোরি করতে পারলাম না, রাগটাও ধরে রাখতে পারছি না। রিমি জড়িয়ে ধরতে আমার রাগি অশান্ত মনটা ধীরে ধীরে হোমের মতো গলে যাচ্ছে। মনের অজান্তেই রিমি আমার মাথায় হাত বুলাতে লাগলাম। রিমি মাথা তুলে আমার দিকে তাকালো, নাক টেনে কান্না ভেজা গলায় বলল, আমাকে ক্ষমা করে দে শাহিন, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো এমনটা করব না, প্লিজ আমাকে ক্ষমা করে দে। তুই ছোট বাচ্চা না হয়ে যে ভুল করার পর বারবার ক্ষমা করে দিব, যথেষ্ট জ্ঞান বুদ্ধি হয়েছে তোর, কিন্তু তারপরেও মূর্খের মতো কাজ করিস। রিমি আমার বুক থেকে মুখ তুলে 2 হাত দিয়ে আলতো করে আমার গাল দুটো চেপে ধরল। শান্ত চোখে শীতল গলায় বলল, এবারের মতো ক্ষমা করে দে প্লিজ, আর কখনো তোদের কষ্ট দিব না। তুই যদি আমাকে ভালোবেসে থাকিস তাহলে আমাকে ক্ষমা করে দিবি। রিমি এমনভাবে কথাটা বলল যে ওর উপরে থাক রাগাটুকু ভ্যানিশ হয়ে গেল।
তাছাড়া রিমির মতো মিষ্টি মেয়ের উপরে বেশিক্ষণ রেগে থাকাও যায় না। আমি রিমির মাথায় হাত বুলিয়ে বললাম, ঠিক আছে, এবারের মতো ক্ষমা করে দিলাম। পরের বার যদি এমন কিছু করিস বা করার চেষ্টা করিস তাহলে মেরে চামড়া ছাড়িয়ে নিব। রিমি আমাকে আবারও জড়িয়ে ধরলো, আমার গলায় চুমু দিয়ে হাসি মুখে বলল, আমি জানতাম তুই আমাকে ক্ষমা করে দিবি, তুই খুবই ভালো। মুয়া। রিমি আমার গালে চুমু দিল। আমি বিরক্ত হলাম খুব, চোখ পাকিয়ে বললাম, এসব কারণেই তোর বয়ফ্রেন্ড তোকে ছেড়ে গেছে। তোর ক্যারেক্টারের ঠিক নেই, সামনে যাকে পাস তাকে জড়িয়ে ধরে কিস করিস।